আমাদের রক্তের মধ্যে নানান ধরনের বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যগুলিকে কিডনি নিষ্কাশন করে শরীর থেকে বের করে দেয়। কামরাঙ্গা জুস যদি পানি শূন্য অবস্থায় অধিক পরিমাণে কেউ খেয়ে ফেলে, আকস্মিক কিডনি বিকল হতে পারে। উচ্চ রক্তচাপের একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিডনি রোগ। 50% বেশি কিডনি রোগী হচ্ছে ডায়াবেটিসের কারণে কিডনির আক্রান্ত হয়েছে। কিডনির জন্য দরকার হচ্ছে পানি। ডায়াবেটিসের যে নানান ধরনের জটিলতা হয় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জটিলতা হচ্ছে কিডনি রোগ। ট্রান্সপ্লান্ট করতে পারলে কিডনির ফাংশন শতভাগ রিপ্লেসমেন্ট করা সম্ভব এবং একটা পেশেন্টকে একদম তার আগের মতো সুন্দর লাইফ দেওয়া সম্ভব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানাটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। দর্শক, আজ আমরা আলোচনা করব কিডনি রোগের বিষয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নেফ্রোলজিস্ট ইউশা এএফ আনসারি। স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি খুবই ভালো আছি। টিভিএস ওয়েলনেসে আপনাকে স্বাগত। আজকে প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের আলোচনার বিষয় কিডনি, তো কিডনি আমাদের শরীরের কত ইম্পর্টেন্ট একটা অর্গান, এই সম্পর্কে আমি আজকে প্রথমেই জানতে চাইবো আপনার কাছে। খুব সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। কিডনি আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। কিডনি সম্পর্কে আসলে আমাদের সকলের খুব ভালো করে জানা দরকার বেশ কয়েকটা পয়েন্টে। প্রথমত, কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে এবং এই বর্জ্য পদার্থ তৈরি হয় হচ্ছে বিভিন্ন ধরনের যে মেটাবলিজম হয়, শরীরে বিপাক হয়। এই বিপাক হওয়ার ফলে আমাদের রক্তের মধ্যে নানান ধরনের বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যগুলিকে কিডনি নিষ্কাশন করে শরীর থেকে বের করে দেয়। এর পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করে, সেটা হলো এই বর্জ্য নিষ্কাশনের সাথে সাথে আমাদের শরীরের পানি সাম্য নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের লবণের সাম্য নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের ভিতরে অ্যাসিড এবং বেস অর্থাৎ অম্ল ক্ষারের যে ব্যালেন্স সেটা নিয়ন্ত্রণ করে। এবং একদম শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলি যে আমাদের যে রক্তচাপ বা ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে হচ্ছে কিডনি। এবং ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণ যখন নষ্ট হয়ে যাবে বা ব্লাড প্রেশার সুনিয়ন্ত্রিত থাকবে না, তখন সেই অবস্থাটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এক্স্যাক্টলি। তাহলে উচ্চ রক্তচাপের একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কিডনি রোগ, অথবা উচ্চ রক্তচাপ থেকেও কিডনি রোগ হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই বিষয়ে আপনার কাছে আসব, তবে তার আগে প্রথমে জানতে চাই, এটা পাশে রেখে আর কি কি কারণ হতে পারে কিডনি সমস্যার জন্য? কি কি কারণ দায়ী থাকতে পারে? আচ্ছা, কিডনি সমস্যা করার জন্য অনেকগুলি কারণ দায়ী থাকে। যদি আমরা আসি যে আমাদের প্রত্যাহিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা দিয়েও কিডনির বিভিন্ন রকম রোগ হতে পারে। বিশেষত কিডনি তো নানান ধরনের রোগ হয়, যেমন আকস্মিক কিডনি বিকল, যে হঠাৎ করে একটা মানুষের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই হঠাৎ করে কিডনি নষ্ট হয়ে যাওয়ার জন্য খুব বড় ভূমিকা পালন করতে পারে হচ্ছে কিছু ওষুধ, যেটা আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া খাই। যেমন ব্যথার ওষুধ খাই, যে তীব্র ব্যথার ওষুধ, ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ, কিটোরোলাক জাতীয় ওষুধ। দেখা গেছে যে একটু পায়ে আঘাত পেয়েছে, ওষুধের দোকানদারের কাছ থেকে নিয়ে খেয়ে ফেললো, একদম কোনো রকম। এটা একটা গতানুগতিক অভ্যাস, সে কারণে কিডনি ড্যামেজ হতে পারে আকস্মিকভাবে। একইভাবে আপনি দেখবেন যে সাধারণ সর্দি জ্বরেও আমাদের দেশের মানুষজন ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছে, সিপ্রোফ্লক্সাসিন খাচ্ছে, কোট্রেমক্সাজল খাচ্ছে, আরো নানান ধরনের অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কিছু হলেই প্যারাসিটামল ততটা কিডনির জন্য খারাপ না, কিন্তু দেখা যায় যে যত্রতন্ত্র ব্যথার ঔষধ এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই বা নেই পরীক্ষা নিরীক্ষা ছাড়া, ডাক্তারের পরামর্শ ছাড়া, সেটিও আকস্মিকভাবে কিডনি বিকল করতে পারে। এরপরে আসেন যে কিছু খাবার আকস্মিক কিডনি বিকল করতে পারে। এর মধ্যে খুব সাধারণ একটা ফল যেটা আমাদের দেশে খুবই অ্যাভেলেবল, যে কামরাঙ্গা। আচ্ছা, কামরাঙ্গা জুস যদি পানি শূন্য অবস্থায় অধিক পরিমাণে কেউ খেয়ে ফেলে, আকস্মিক কিডনি বিকল হতে পারে। যেটি আমরা অনেক রোগী পেয়ে থাকি এরকম, যে হয়তো বাইরে থেকে এসে খুবই তৃষ্ণার্ত, বাসায় হয়তো কামরাঙ্গার জুস বানানো আছে, সে পানি না খেয়েই ডিহাইড্রেটেড অবস্থায় 2 গ্লাস কামরাঙ্গার জুস খেয়ে ফেলেছে। দেখা গেল যে তার
কিডনি হঠাৎ করেই আর কাজ করছে না, কিডনি বিকল হয়ে গেছে। Oh my পরবর্তীতে God. হয়তো যদি আমরা উপযুক্ত চিকিৎসা করি, শতভাগ অধিকাংশ ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়। এটি একটি ব্যাপার। এরপরে আসেন যে বিভিন্ন রোগের কারণে কিডনি রোগ হয়, সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি রোগ, একটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, আর একটা হচ্ছে ডায়াবেটিস, যেটা আমাদের দেশে একটা মহামারীর মতো আমি বলবো। যে আমাদের এমন কোনো পরিবার নাই যে পরিবারে ডায়াবেটিসের রোগী নাই। তো ডায়াবেটিস যদি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু সে ভালো থাকবে, কিন্তু ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে এবং চিকিৎসকের পরামর্শ নিয়মিত না নেওয়া হয় এবং ঠিকমতো চিকিৎসা ব্যবস্থাপনা এটা যদি না করা হয়, তাহলে একটা পর্যায়ে ডায়াবেটিসের রোগীরা কিডনি রোগে আক্রান্ত হন। এবং বাংলাদেশে বিভিন্ন যে আমরা গবেষণা করে দেখা গেছে যে প্রায় 50% এবং কখনো কখনো দেখি 50% বেশি কিডনি রোগী হচ্ছে ডায়াবেটিসের কারণে কিডনির আক্রান্ত হয়েছে। এর পাশাপাশি আর একটা খুবই গুরুত্বপূর্ণ কিডনির রোগ হয়, সেটা হচ্ছে যে কিডনির প্রদাহ, যেটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস আমাদের ভাষায়। তো সাধারণত কিডনি প্রদাহ হলে রোগীদের পায়ে পানি আসে, অনেক সময় প্রস্রাব কমে যায়, প্রস্রাবে ফেনা হয়, হঠাৎ করে দেখা যায় যে রক্তচাপ অনেক বেড়ে গেছে, এরকম হতে পারে। তো এছাড়াও নানাভাবেই আমাদের কাছে কিডনির প্রদাহ প্রেজেন্ট করে, অর্থাৎ ডাক্তারের কাছে বিভিন্নভাবে এই রোগটা আসে। তো সেক্ষেত্রেও এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ এবং আমরা সাধারণত প্রস্রাবের মধ্যে যে প্রোটিন যাচ্ছে কিনা এটার মাত্রা দেখে বুঝতে পারি। ডায়াবেটিস এবং হাইপারটেনশন থেকেও যে কিডনি আক্রান্ত হয়, এটাও কিন্তু প্রাথমিকভাবে প্রস্রাব দিয়ে প্রোটিন যাচ্ছে কিনা সেটি দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। আমরা তো জানতে পারলাম যে কিডনি রোগ কি কি রোগ হতে পারে, এখন আমরা জানতে চাইবো যে কিডনি রোগের উপসর্গগুলো কি কি। আচ্ছা, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখুন, আমরা সাধারণত খুব বেশি কনসার্ন দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে। কিডনি তো নানান ধরনের রোগ হয়, কিডনিতে ইনফেকশন হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আপার ইউটিআই, কিডনিতে প্রদাহ হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস, হ্যাঁ, কিডনিতে জন্মগত ত্রুটি থাকতে পারে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানান কারণে কিডনি রোগ হতে পারে। তো দীর্ঘমেয়াদী কিডনি রোগের অন্যতম কারণ এগুলি। তো দীর্ঘমেয়াদী কিডনি রোগে দেখা যায় যে একটা নির্দিষ্ট পর্যায়ে না যাওয়া পর্যন্ত রোগীরা কিছুই বুঝতে পারে না এবং অধিকাংশ ক্ষেত্রেই অ্যাসিম্পটোমেটিক থাকে। এটাকে আমরা বলি সাইলেন্ট কিলার। যখন 50%-এরও বেশি কিডনি ড্যামেজ হয়ে যায়, তখন ধীরে ধীরে কিছু কিছু করে সিমটম আসে। হয়তো তার একটু রক্তশূন্যতার জন্য তার দুর্বল লাগে, কখনো কখনো পায়ে পানি আসে, কখনো কখনো ক্ষুধামন্দা হয়, কখনো কখনো একটু বমি হয়। তো তখন আমাদের কাছে আসে। তো যখন দীর্ঘমেয়াদী কিডনি রোগের রোগী এই ধরনের সিমটম নিয়ে আসে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওনার হয়তো জিএফআর 30 ml/min। আপনার এই যে হাতে পায়ে পানি আসার কথা দিয়ে একটু বলতে চাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মনে করি যে হাতে পায়ে এবং মুখ ফুলে গেলে, পানি চলে আসলে এটাই কি কিডনি রোগের উপসর্গ বলেই ধরে নিব, নাকি অন্য কোনো রোগও হতে পারে? হাতে পায়ে পানি আসা বা মুখ ফুলে যাওয়া নানান রোগে হতে পারে। অনেক সময় এরকম সারা শরীর ফুলে যায়, আমাদের যে লিভার, যকৃতের রোগে হতে পারে। কখনো কখনো হার্ট ফেলিওর হয়ে সারা শরীরে পানি চলে আসে, কখনো কখনো থাইরয়েডের কিছু কন্ডিশনে এরকম শরীর ফুলে যেতে পারে, বাইরে থেকে দেখে মনে হয় যে কিডনি রোগ। কখনো কখনো কোনো রোগীর যদি কোনো কারণে শরীরে প্রোটিনের মাত্রা অনেক বেশি কমে যায়, হয়তো প্রোটিন হজম করতে পারছেন না বা প্রোটিন ইনটেক অনেক কম, ম্যালনিউট্রিশনে ভুগছে, সেরকম কিছু কন্ডিশনে শরীরে পানি জমে যায়। তো পানি জমে যাওয়া মানেই যে কিডনি রোগ তা না। পানি জমে গেলে, অর্থাৎ পায়ে পানি আসুক, মুখে পানি আসুক আর পেটে পানি আসুক, আগে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে আমাদের ডাক্তারির ভাষায় একটা কথা বলা হয় যে যদি প্রথমে মুখে পানি আসে তাহলে সাধারণত ধরে নেওয়া হয় এটা কিডনি রোগের কারণে আসছে। পেটে পানি যদি শুরুতে আসে ধরে নেওয়া হয় যে যকৃতের কারণে। পায়ে পানি সাধারণত আসে যে হার্টের রোগের কারণে। কিন্তু রোগীরা কিন্তু এইভাবে আসলে আমাদের কাছে প্রেজেন্ট করে না, কারণ রোগী কিন্তু শুধু পায়ে পানি আসছে সে হয়তো খেয়াল করে নাই, হয়তো মুখে পানি আসছে সেও হয়তো খেয়াল করে নাই, যখন হয়তো সারা শরীর ফুলে গেছে তখন আসছে, উনি হয়তো ঠিকমতো বলতেও পারছেন না যে আসলে পানিটা প্রথমে কোথায় আসছে। তো যদি আমাদের শরীর ফুলে যায়, পানি চলে আসে, দ্রুত আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সঠিক রাস্তায় চিকিৎসার ব্যবস্থা করবেন। আচ্ছা, কিডনি রোগ
এক পাশে রেখে আমরা যদি বলতে চাই যে আমাদের দৈনন্দিন জীবন ব্যবস্থা, আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার জন্য দায়ী। সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাসের কোন কোন বদঅভ্যাস বলতে চাই আমি, যে সেগুলো যদি আমরা একটু পরিহার করার চেষ্টা করি বা করে চলি তাহলে আমাদের কিডনি ভালো থাকবে। যেমন ফাস্ট ফুডের বিভিন্ন ধরনের পানীয় থাকে, বিভিন্ন ধরনের অ্যালকোহল থেকে থাকে, এই সম্পর্কে যদি আপনি একটু বলতেন কোন ধরনের পানীয়গুলো শরীরের জন্য ক্ষতিকর। খুবই ভালো কিডনির জন্য ভালো প্রশ্ন। কিডনির জন্য দরকার হচ্ছে পানি, অন্য কোনো পানীয়ের দরকার নাই। কিডনি সুস্থ রাখার জন্য আমি সবাই দিনে 8 থেকে 12 গ্লাস যে পানি পাওয়া যায়, বিশুদ্ধ পানি, এটি পান করুন। এর বাইরে অন্যান্য কোনো ড্রিঙ্কস, সেটা অ্যালকোহল হোক বা অন্যান্য যে সফট ড্রিঙ্ক আমরা বলি, যে বিভিন্ন ধরনের কোমল পানীয় বলা হয়, আসলে এগুলি অনেক বেশি ক্ষতিকর। বিভিন্ন ধরনের জুস আপনি বাসায় বানিয়ে খেতে পারেন, কিন্তু বাইরে যে জুস পাওয়া যায় সেখানে আসলে কতটুকু ফ্রুট কন্টেইনিং আমরা জানি না। এক্স্যাক্টলি। সুতরাং আপনি যদি পানির অভাব পূরণ করতে চান, কিডনি সুস্থ রাখতে চান, আপনি বিশুদ্ধ পানি পান করুন। চমৎকার। তো আমি ডায়াবেটিক্সের ক্ষেত্রে আরেকবার একটু ফিরে আসতে চাই স্যার, যে ডায়াবেটিক্স রোগীরা মানে কি কি লাইফস্টাইলগুলো মেনটেন করলে, আপনি তো বললেন যে সঠিক সময় চিকিৎসা না হলে তাদের কিডনি রোগ আক্রান্ত হতে পারে তারা, তো খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তাদের কতটুকু সচেতন থাকা উচিত? আচ্ছা, ডায়াবেটিসের মূল চিকিৎসা কিন্তু রোগীর হাতে। ডায়াবেটিসের চিকিৎসাকে যদি আমি 100 বলি, যে টোটাল চিকিৎসার মানটা হচ্ছে 100, এর আমি আমার রোগীদেরকে সবসময় বলি যে 70% হচ্ছে আপনার উপরে। আমি মনে করি কখনো কখনো এর চেয়েও বেশি সেই রোগীর উপরে। কি প্রথমত হচ্ছে ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে চান, একজন রোগী নিয়ন্ত্রণে রাখতে চায়, তার একটা ডিসিপ্লিনড লাইফ থাকতে হবে। এখানে থাকবে হচ্ছে সুষম খাবার এবং খাদ্যাভ্যাস। একজন ডায়াবেটিস রোগীকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার পরিহার করতে হবে এবং খেতে হবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ। সরাসরি যেগুলো দ্রুত রক্তে সুগার বাড়িয়ে দেয়, ব্লাড সুগার বাড়িয়ে দেয়, যেমন চিনি, গুড়, মিষ্টি, এই জাতীয় খাবার পরিহার করতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি শাকসবজি, নির্দিষ্ট পরিমাণে প্রোটিন ওনার লাগবে। আর হচ্ছে যে চর্বিযুক্ত খাবার আমরা যেটা বলি সেটা পরিহার করা উচিত, যেমন গরু, খাসি, চিংড়ি মাছ, গিল, এবং দেখেন মুরগি খেতে বলি আমরা, কিন্তু দেখা যায় যে মুরগির মধ্যে যে অর্গানগুলি থাকে, গিলা, কলিজা, মগজ, এগুলি অ্যাভয়েড করা। আপনি সব মাছ খান, কিন্তু মাছের ডিমটা অ্যাভয়েড করা ভালো যাদের ডায়াবেটিস আছে, কারণ তাদের ডিসলিপিডিমিয়া বা শরীরে যে রক্তের যে খারাপ চর্বি থাকার সম্ভাবনা বেশি থাকে। আর হচ্ছে যে তাহলে আপনি ডিসিপ্লিন মানলেন খাবারের, আর একটা ডিসিপ্লিন মানতে হবে, সেটা হচ্ছে যে ব্যায়ামের, নিয়মিত ব্যায়াম করা। তাহলে দেখেন খাবারের ডিসিপ্লিন, আর একটা হচ্ছে সময় মতো খাওয়া। তাহলে খাবারের ডিসিপ্লিন মানা, নিয়মিত ব্যায়াম করা, এরপরে আসছেন আপনি ঔষধ। হয়তো চিকিৎসক আপনাকে মুখে খাওয়ার ওষুধ দিয়েছেন, অর্থাৎ রোগীকে কখনো কখনো ইনসুলিন দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী, সেটিও কিন্তু রোগীকে সময় অনুযায়ী নিতে হবে অথবা খেতে হবে। যেমন আমরা রোগীদেরকে স্পষ্ট করে লিখে দেই যে একটা ইনসুলিন, হিউম্যান ইনসুলিন লিখলে যে খাওয়ার 20 মিনিট আগে বা আধা ঘন্টা আগে আপনি নেবেন, কিন্তু এই রোগী যদি ইনসুলিন নিয়ে হাঁটতে চলে গেল না খেয়ে, দেখা যাবে যে রাস্তায় হাইপোগ্লাইসেমিয়া হয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। তাহলে কি ওনাকে ইনসুলিন নিয়ে আধা ঘন্টার মধ্যে খেতে হবে। কিছু ভালো ইনসুলিন আসছে যেগুলি হয়তো আমরা অ্যানালগ ইনসুলিন যে দিয়ে বলি যে আপনি 5 মিনিটের মধ্যে খেয়ে নিন, তো সেগুলিতে হয়তো এই ধরনের ভুল না কম হয়। কিন্তু এই যে ইনসুলিন নেওয়া, এর সাথে খাওয়ার সময়ের সম্পর্ক, খাওয়ার পরিমাণের সম্পর্ক, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তাহলে দেখুন যে একজন ডায়াবেটিসের রোগীর যে পুরো চিকিৎসা ব্যবস্থা, এর কিন্তু অধিকাংশ ওই রোগীর উপরে নির্ভর করছে। চিকিৎসক শুধুমাত্র অ্যাডভাইস করছেন। সুতরাং ডায়াবেটিস রোগীকে এই জিনিসগুলি যদি ঠিকমতো মেনটেন করেন, ওনারা ব্লাড সুগারের টার্গেটটা যদি অ্যাচিভ করতে পারেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে পারেন, তাহলে হবে কি ডায়াবেটিস জনিত যে বিভিন্ন কমপ্লিকেশন, জটিলতা, সেগুলি হবে না। আর এই ডায়াবেটিসের যে নানান ধরনের জটিলতা হয়, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জটিলতা হচ্ছে কিডনি রোগ।
এছাড়া হচ্ছে শুধুমাত্র ডায়াবেটিক্স রোগী নয়, আমার মনে হয় প্রত্যেকটা সুস্থ মানুষেরও উচিত নিয়ম অনুযায়ী তাদের জীবনযাপন করা এবং খাদ্যাভ্যাস তৈরি করা, তাই না? তো এই পর্যায়ে আমি জানতে চাইবো কিডনি ট্রান্সপ্লান্ট সম্পর্কে, ট্রান্সপ্লান্ট বা হচ্ছে প্রতিস্থাপন সম্পর্কে যদি আপনি বলেন কখন এটা করার প্রয়োজন হয়। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত রোগীরা একটা পর্যায়ে কিডনি ধীরে 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 সুচিকিৎসা থাকা সত্ত্বেও অনেক সময় প্রোগ্রেস করে, ডিজিজ ইটসেলফ প্রোগ্রেস করে এন্ড স্টেজ রেনাল ডিজিজে চলে আসে। আমরা সাধারণত দীর্ঘমেয়াদী কিডনি রোগ বা সিকেডিকে 5টা ভাগে ভাগ করি, সিকেডি স্টেজ 1, 2, 3, 4 এবং 5। যখন একটা পেশেন্টের জিএফআর আমরা ক্যালকুলেট করতে পারি খুব ইজিলি, সেরাম ক্রিয়েটিনিন দেখি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর আছে। তো যখন জিএফআর 15 এর নিচে চলে আসে তখন আমরা বলি সিকেডি 5। যখন একটা পেশেন্ট সিকেডি 5 এ চলে আসে তখন কিন্তু এটা ইনভ্যারিয়েবলি ওনার রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে। হয়তো আমরা কখনো কখনো কিছু সিমটমের জন্য অপেক্ষা করি, কিন্তু আমরা কিন্তু রোগীকে প্রিপেয়ার করি। হয় ডায়ালাইসিস করতে গেলে আমরা একটা ফিস্টুলা করে ফেলি, হিমোডায়ালাইসিস করতে গেলে, পেরিটোনিয়াল ডায়ালাইসিস করতে গেলে সেভাবে রোগীকে প্রিপেয়ার করি, অথবা আমরা ট্রান্সপ্লান্টের কথা বলি। ট্রান্সপ্লান্ট হচ্ছে বেস্ট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ কিডনি কাজ করছে না, আমরা যদি ওনাকে একটা কিডনি প্রতিস্থাপন করে দিতে পারি তাহলে কিন্তু কিডনির যে যাবতীয় কাজ, ওই যে শুরুতে বললাম অনেকগুলি কাজ আছে, সেই যাবতীয় কাজ আবার কি হবে, একেবারেই এক সুস্থ কিডনির মতো করে শুরু হতে পারে। অন্য কোনো যে মেকানিজম বলেন যে অন্য ডায়ালাইসিসে কিন্তু শতভাগ রিপ্লেসমেন্ট সম্ভব না, কিন্তু ট্রান্সপ্লান্ট করতে পারলে কিডনির ফাংশন শতভাগ রিপ্লেসমেন্ট করা সম্ভব এবং একটা পেশেন্টকে একদম তার আগের মতো সুন্দর লাইফ দেওয়া সম্ভব, সুন্দর জীবন দেওয়া সম্ভব। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তবে তার আগে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটু ডায়ালিসিস সম্পর্কে জানতে চাই। ডায়ালিসিস কেন করা প্রয়োজন হয় আমাদের? ডায়ালিসিস আরেকটি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এটি দু ধরনের হয়, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস বা রক্তের ডায়ালাইসিস, আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। দীর্ঘমেয়াদী কিডনি রোগীদেরকে আমরা সাধারণত ডায়ালাইসিসের করতে বলি, ওই যে বললাম যে সময়ে ট্রান্সপ্লান্টের কোশ্চেন আসবে একই সময়ে ডায়ালাইসিসের কোশ্চেন আসবে। তো সবচেয়ে ভালো ডায়ালাইসিস কিন্তু পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা বাসায় করা যায়। এইটা সমস্যা হলো যে এই ডায়ালাইসিস ফ্লুইডটা বিদেশ থেকে আমদানি করা হয় এবং এটা বেশ দামি। তো এই ফ্লুইডটা যদি আমাদের দেশে তৈরি করা যেত, আমি মনে করি আমাদের কিডনি রোগীদের জন্য একটা অনেক বড় এইটা ভালো চিকিৎসার কারণ হতে পারত। শুধুমাত্র অর্থনৈতিক কারণে আমরা সকল রোগীকে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের আওতায় আনতে পারি না। আর হিমোডায়ালাইসিস হচ্ছে আরেকটা অপশন, এটাতেও খরচ হয়, সরকারিতে কিছুটা কম খরচে করা যায়, তো সেটিও আমরা করি আসলে রোগীকে ওই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির পার্ট হিসাবে, যে ওনার শরীরে যে পানি সাম্য নিয়ন্ত্রণ হচ্ছে না, লবণের সাম্য নিয়ন্ত্রণ হচ্ছে না কিডনি নষ্ট হওয়ার কারণে, অম্লক্ষারের সাম্য নিয়ন্ত্রণ হচ্ছে না, এইগুলিকে কিছুটা আমরা হিমোডায়ালাইসিস করার মাধ্যমে, রক্তের ডায়ালাইসিস করার মাধ্যমে এবং শরীরে যে বর্জ্য তৈরি হচ্ছে সেগুলোকে বের করা যায়, কিছুটা পানি বের করে দেওয়া যায়, কিছুটা এই অসমতাগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিডনি তো বিভিন্ন কারণেই বিকল হতে পারে, তো কখনো যদি কোনো রোগী অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টালি তার কিডনি ক্ষতিগ্রস্ত হয় খুব মারাত্মকভাবে, সেই ক্ষেত্রে কি তাকে ডায়ালিসিস দেওয়ার প্রয়োজন আছে এবং সেটা তার জন্য কতটুকু কার্যকর হবে? আচ্ছা, এটা আরেকটা মানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটি দুর্ঘটনা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে একটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিডনি আঘাতপ্রাপ্ত হলো। এক্স্যাক্টলি। সাধারণত একটা সিঙ্গেল অ্যাক্সিডেন্টে দুটো কিডনি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা না, হতেও পারে, তবে ইউজুয়ালি অ্যাক্সিডেন্টাল ইনজুরি সাধারণত এক সাইডে হয়। একটা কিডনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ড্যামেজও হয়, এটি যদি অপারেশন করে ফেলেও দেওয়া হয়, আর একটা কিডনি যদি ভালো থাকে তাহলে কিন্তু ওনার সমস্যা হওয়ার কথা না। বরং যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিডনি ড্যামেজের অন্য আর একটা মেকানিজম আছে, সেটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে একটা ঘটনা ঘটে যেতে পারে, সেটা হলো অনেক রক্তক্ষরণ হয়ে রোগী শকে চলে যায়, ব্লাড প্রেশার অনেক কমে যায় এবং কিডনির যে নিজের রক্ত, নিজে যে কিডনিকে সুস্থ থাকার জন্য যে রক্ত পাওয়া, যেটাকে আমরা বলি পারফিউশন, সেটা যদি কমে যায় তাহলে কিডনি কাজ করা কমায় দিতে পারে এবং ড্যামেজ হতে পারে, যেটাকে আমরা বলি অ্যাকিউট রেনাল ফেইলিয়ার বা আকস্মিক কিডনি বিকল বা অ্যাকিউট কিডনি ডিজিজ। আমরা যাই বলি না কেন, আকস্মিক কিডনি
বিকল, আমরা যদি বাংলায় বলতে চাই, এটা একটা মেকানিজম। তাহলে রক্তক্ষরণ হয়ে ব্লাড প্রেশার কমে গিয়ে রোগী শকে চলে গিয়ে পারফিউশন, কিডনির নিজের পারফিউশন কমে গিয়ে কিডনি কাজ করা বন্ধ করে দিতে পারে। নাম্বার 2 হচ্ছে এই রোগীটাকে কি করা হয়, আপনি লোকালি যেখানে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, ইটস এ পেইনফুল কন্ডিশন, একই সাথে ওই রোগীকে কি করা হয়, ব্যথার ইনজেকশন দেওয়া হয়, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সেটির কারণেও কিডনি ড্যামেজ, সে অলরেডি কম্প্রোমাইজড, তারপরে আমি ব্যথার ওষুধ দিলাম, তারপরে আমি একটা এমন অ্যান্টিবায়োটিক দিলাম যেটা হয়তো নেফ্রোটক্সিক, সেটি একটা অ্যাডেড কজ হতে পারে, ইটিওলজি হতে পারে। এরপরে এই রোগীর কি হতে পারে, ইনফেকশন হতে পারে। ইনফেকশন থেকেও পেশেন্টের হাইপোপারফিউশন এবং শক হয়ে বিপি ফল করে কিডনি ড্যামেজ হতে পারে। এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ম্যাসিভ মাসেল ইনজুরি হয় অনেক সময়, এবং মাসেল ইনজুরি হয়ে মাসেলগুলো, এই মাংসের কোষ ড্যামেজ হয়। এখান থেকে কি হয়, আমরা বলি র‍্যাবডোমায়োলাইসিস, এবং এইখান থেকে এই র‍্যাবডোমায়োলাইসিস হয়েও কিডনি ড্যামেজ হতে পারে। অর্থাৎ মাসেল ইনজুরি, ম্যাসিভ মাসেল ইনজুরি থেকেও কিডনি ড্যামেজ হতে পারে। তো এগুলি হচ্ছে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কিডনি বিকলের আপনার মেকানিজম। অনেকগুলি মানে উইং থেকে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের টিভিএস ওয়েলনেস। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।